সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে বাংলাদেশের সবচাইতে বড় অনলাইন প্ল্যাটফর্ম বিদ্যাবাড়ি থেকে স্বাগত জানাচ্ছি। আমি জিহাদ স্যার এবং আপনাদের কাছে আমি আমার পুরো আলোচনা জুড়ে এনটিআরসি এর যে প্রিলিমিনারি যে কোর্সটি, এই কোর্স সম্পর্কে আলোচনা করব এবং আলোচনার প্রারম্ভেই আজকে আমরা যে লেকচারটি আলোচনা করব, এই লেকচারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই লেকচারের আমাদের মেইন আলোচনার যে বিষয়টা সেটা হলো রাইট ফর্ম অফ ভার্ব। আপনারা অনেকেই জানেন রাইট মানে সঠিক, ফর্ম মানে গঠন এবং ভার্ব মানে ক্রিয়া। রাইট ফর্ম অফ ভার্ব দ্যাট মিনস হলো ক্রিয়ার সঠিক গঠন। সো আমরা এই রাইট ফর্ম অফ ভার্বকে অনেকেই অনেকভাবে পড়েছি, এই রাইট ফর্ম অফ ভার্বকে আমরা অনেকেই অনেকভাবে পড়েছি, কিন্তু আমি আজকে একটা অভিনব ওয়েতে আপনাদের কাছে একটু জিনিসটা এক্সপ্লেন করতে চাই। তাহলে চলুন আমরা এখনই রাইট ফর্ম অফ ভার্ব নামক যে টপিক্সটি আছে এই টপিক্সের আলোচনা একটু করতে চাই। তাহলে আমরা আল্লাহ পাকের নাম নিয়ে এখনই শুরু করলাম। তাহলে আমরা প্রথমেই হেডিং দিব রাইট ফর্ম অফ ভার্ব। প্রথমেই আমরা হেডিং দিব রাইট ফর্ম অফ ভার্ব, ঠিক আছে, এবং দেন লিখব হলো রুল 1। ওকে, তাহলে আপনারা প্রত্যেকে একটু লক্ষ্য করবেন, সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি এখানে একটা নিয়ম লিখেছি। সেই নিয়মটা হলো অ্যাজ ইফ অ্যাজ দো। দেখেন এই যে অ্যাজ ইফ অ্যাজ দো নামক যে কথাটি আছে, এইখানে এই অ্যাজ অফ অ্যাজ দো কথাটির অর্থ হলো যেন। অ্যাজ ইফ অ্যাজ দো কথাটির অর্থ হলো যাতে বা যেন। এক্ষেত্রে তার আগের অংশ যে কোনো প্রেজেন্ট টেন্স হলে পরেরটা পাস্ট ইনডিফিনিট, এবং আগের অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় পরেরটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। আমি আবার বলছি ভাইয়া, অ্যাজ ইফ এবং অ্যাজ দো কথাটির অর্থ হলো যাতে বা যেন। এক্ষেত্রে তার আগের অংশ যে কোনো প্রেজেন্ট টেন্স হলে পরেরটা পাস্ট ইনডিফিনিট, আর আগেরটা যদি পাস্ট ইনডিফিনিট হয় পরেরটাকে বলা হয় পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, দেখেন আমি আরো একটু দেখা দিতে চাই। এখানে অ্যাজ ইফ অ্যাজ দো পাইছেন, আগের অংশ যে কোনো একটা প্রেজেন্ট টেন্স যদি হয় পরেরটা নিবে হলো পাস্ট ইনডিফিনিট, আর আগেরটা যদি পাস্ট ইনডিফিনিট থাকে আমরা তাহলে পরেরটা নিব হলো পাস্ট পারফেক্ট টেন্স। আশা করি আমি এতটুকু বুঝাতে পেরেছি। যদি এতটুকু বুঝাতে পারি, আমরা একটা এক্সাম্পল একটু দেখাতে চাই। দেখেন এখানে হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ অল। প্রথমে আমরা একটু দেখতে চাই, দেখেন এখানে অ্যাজ ইফ কথাটা আছে, কি আছে অ্যাজ ইফ। দেখেন অ্যাজ ইফ অর্থ যেহেতু যাতে বা যেন, তার আগেরটা একটু দেখি। দেখেন আগের অংশ আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি আপনাদেরকে এখানে বলেছিলাম এই অ্যাজ ইফ এর আগের অংশ যদি যে কোনো প্রেজেন্ট টেন্স হয়, যদি আগের অংশ যে কোনো প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমার পরবর্তী অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে দেখেন এখানে নোর পাস্ট ফর্ম দেখেন নিউ আছে। আশা করি আমি এতটুকু বুঝাতে পেরেছি। লাস্ট আবার বলছি যে অ্যাজ ইফ এবং অ্যাজ দো কথাটির অর্থ হলো যাতে বা যেন। সেক্ষেত্রে তার আগের অংশ যে কোনো প্রেজেন্ট টেন্স হলে পরেরটা পাস্ট ইনডিফিনিট, আর আগেরটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। যদি আমি এতটুকু বুঝাতে পারি রে ভাই, আমরা কিছু প্র্যাকটিস একটু দেখাতে চাই। এখান থেকে খুব দ্রুত আমরা কিছু প্র্যাকটিস দেখাবো। এখন প্রথম প্রশ্ন, বলা হয়েছে সে টকড অ্যাজ দো। দেখেন আমরা এখানে কি পাইছি, এখানে আমরা একটা অ্যাজ দো পেয়েছি। সো এখানে যদি অ্যাজ দো পেয়েছি তাহলে তার আগের অংশ কি, দেখেন এখানে আছে টক পাস্ট ইনডিফিনিট। যেহেতু আগের অংশ পাস্ট ইনডিফিনিট আছে তাহলে পরবর্তী অংশটা কি হবে, পাস্ট পারফেক্ট হবে। দেখেন এটা কিন্তু পাস্ট পারফেক্ট না, এটা কিন্তু পাস্ট পারফেক্ট না, এটা কিন্তু পাস্ট পারফেক্ট না। আপনারা জানেন যে পাস্ট পারফেক্ট মানে হলো হেড প্লাস বি থ্রি। পাস্ট পারফেক্ট মানে হলো হেড প্লাস বি থ্রি। আশা করি আমি এতটুকু বুঝাতে পেরেছি। যদি আমি এতটুকু বুঝাতে পারি, আমরা আরো কিছু কোশ্চেন্স একটু সলভ করতে চাই। দেখেন এখানে আমি আরো একটা বাক্য পেয়েছি, এই যে বাক্যটি এখানে একটু দেখেন, দ্য লেডি গেস্ট প্রসিডেড অ্যাজ দো। আমরা এখানে একটু দেখাতে চাই, এখানেও দেখেন এখানে অ্যাজ দো আছে, এখানে কিন্তু অ্যাজ দো না থাকে অ্যাজ ইফ কথাটাও থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। ওকে,
তার মানে আপনি এখানে যদি অ্যাজ দো পাইছেন, তার আগেরটা দেখেন কি আছে, দেখেন তার আগের অংশ দেখেন পাস্ট ইনফিনিট আছে, কি আছে, টেন্সের দিক থেকে আছে পাস্ট ইনফিনিট। আমরা বলেছি যদি অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর আগের অংশ যে কোনো প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরেরটা পাস্ট ইনফিনিট, যদি আগেরটা পাস্ট ইনফিনিট হয় পরেরটা হলো পাস্ট পারফেক্ট। দেখেন এখানে এতটুকু দেখেন অ্যাজ ইফ অ্যাজ দো আছে, তার মানে যেহেতু এখানে অ্যাজ ইফ অ্যাজ দোটা আছে, তার আগেরটা দেখেন এটা আছে পাস্ট ইনফিনিট, এটা আছে পাস্ট ইনফিনিট, এটা আছে পাস্ট ইনফিনিট, এটা আছে পাস্ট ইনফিনিট। যেহেতু আগেরটা পাস্ট ইনফিনিট আছে তাহলে পরবর্তী অংশটুকু লাগবে হলো পাস্ট পারফেক্ট টেন্স। দেখুন এখানে পাস্ট পারফেক্ট নাই, এখানে পাস্ট পারফেক্ট নাই, এখানে পাস্ট পারফেক্ট নাই। আশা করি আমি এতটুকু বুঝাতে পেরেছি। যদি আমরা এতটুকু বুঝাতে পারি, আমরা এখান থেকে আরো একটা নিয়ম একটু আপনাদেরকে দেখাতে চাই, সেটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি। লাস্ট ওয়ান, দেখেন হি স্পিক্স অ্যাজ দো হি নিউ, হি স্পিক্স অ্যাজ দো হি ড্যাশ ভেরি অ্যাংরি। দেখেন এখানে অ্যাজ দো আছে, এখানে অ্যাজ দো না থেকে অ্যাজ ইফও থাকতে পারে, ওকে ফাইন। দেখেন এক্ষেত্রে আগের যে অংশটুকু, আগের অংশটুকু এখানে কি আছে, আগের অংশটুকু এখানে আছে প্রেজেন্ট টেন্স, অর্থাৎ যে কোনো প্রেজেন্ট টেন্স এখানে আছে। আগেরটা যেহেতু যে কোনো প্রেজেন্ট টেন্স আছে তাহলে পরেরটা লাগবে হলো পাস্ট ইনফিনিট। পরেরটা কি লাগবে, পাস্ট ইনফিনিট। দেখেন এখানে কিন্তু পাস্ট ইনফিনিট নাই, এখানে কিন্তু পাস্ট ইনফিনিট নাই, এটাও পাস্ট ইনফিনিট, এটাও পাস্ট ইনফিনিট, ঠিক আছে। তাহলে প্রত্যেকে এখানে একটা নোট লিখবেন, এখানে সবাই একটা নোট লিখবেন, নোটে লিখবেন রোল ওয়ানের ক্ষেত্রে একটা নোট লিখবেন, নোটে লিখবেন এক্ষেত্রে যদি কখনো বি ভার্ব বসাতে হয়, একটু লিখে রাখেন, নোট লিখবেন বি ভার্ব হিসেবে সর্বদা ওয়ার বসে। মানে অ্যাজ ইফ অ্যাজ দো নামক যে রুলসটা আছে, অ্যাজ ইফ অ্যাজ দো নামক যে রুলসটা আছে, এই রুলসে যদি কখনো বি ভার্ব আসে বা যদি কখনো বি ভার্ব বসাতে হয়, সেক্ষেত্রে বি ভার্ব হিসেবে আমরা সর্বদা কি নিব, অবশ্যই ওয়ার বসাতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এই প্রশ্নটাতে একটু আসি। দেখেন এখানে আপনি অ্যাজ দো পাইছেন, আগেরটা প্রেজেন্ট ইনফিনিট আছে, পরেরটা যে পাস্ট ইনফিনিট লাগবে, এই দুইটা পাস্ট ইনফিনিট নাই, এটাও পাস্ট ইনফিনিট, এটাও পাস্ট ইনফিনিট। এবং আপনি জানেন হি এর সাথে কিন্তু ওয়াজ হয়, বাট আপনারা একটা তথ্য সবাই জানেন, যদি কখনো বি ভার্ব আসে, বি ভার্ব হিসেবে সর্বদা কি ব্যবহার করতে হয়, ওয়ার ব্যবহার করতে হয়। বি ভার্ব হিসেবে সর্বদা কি ব্যবহার করতে হয়, ওয়ার। আশা করি আমরা এতটুকু বুঝাতে পেরেছি। যদি আমি এতটুকু বুঝাতে পারি, আমরা আরো একটা এক্সাম্পল একটু এখান থেকে দেখাতে চাই। বলছে রিশান ওয়াক্স অ্যাজ ইফ, রিশান কথা বলতেছে যেন হি ড্যাশ লেম। আমার প্রথম প্রশ্ন, আমরা এখানে কি পেয়েছি, অ্যাজ ইফ পেয়েছি, ওকে। তার আগের অংশ দেখেন কি আছে, এই অংশটুকু টেন্সের দিক থেকে দেখেন যে কোনো প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে আগের অংশ যদি যে কোনো প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরটা কিন্তু কি লাগবে, পাস্ট ইনফিনিট। দেখেন এটা কিন্তু পাস্ট ইনফিনিট না, এটা কিন্তু পাস্ট ইনফিনিট না, এটা কিন্তু পাস্ট ইনফিনিট না, ঠিক আছে। লাস্ট ওয়ান, অ্যাজ ইফ এবং অ্যাজ দো কথাটির অর্থ হলো যাতে বা যেন। এক্ষেত্রে তার আগের অংশ যে কোনো প্রেজেন্ট টেন্স হলে পরেরটা পাস্ট ইনফিনিট, আর আগেরটা যদি পাস্ট ইনফিনিট হয় তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। আশা করি আমি এতটুকু বুঝাতে পারি। যদি আমরা এতটুকু বুঝাতে পারি, সবাই রুলস 2 লিখবেন।
ওকে, তাহলে প্রত্যেকে এখানে একটু দেখেন, আমরা এখানে যে কথাটি একটু জানাতে চাই আপনাদেরকে, সেটা হলো আপনারা জানেন বিফোর কথাটির অর্থ হলো আগে। বিফোর কথাটির অর্থ কি আগে? মনে রাখবেন জাস্ট, যেহেতু বিফোর অর্থ আগে, যেহেতু বিফোর কথাটির অর্থই হলো আগে, এই জন্য বিফোরের আগেরটা পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট। যেহেতু বিফোর কথাটির অর্থই হলো আগে, আগেরটা পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট। যেহেতু বিফোর কথাটির অর্থই আগে, আগেরটা পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট। এবং আফটার অর্থ যেহেতু পরে, যেহেতু আফটার কথাটির অর্থই পরে, তার মানে পরেরটা পাস্ট পারফেক্ট, আগেরটা ইনডিফিনিট। আবার বলছি ভাইয়া, বিফোর অর্থ যেহেতু আগে, মনে রাখবেন বিফোরের আগে সবসময় পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট। আর আফটার অর্থ যেহেতু পরে, এই কারণে পরেরটা পাস্ট পারফেক্ট, আগেরটা পাস্ট ইনডিফিনিট। বিফোর অর্থ আগে, আগেরটা পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট। আর আফটার অর্থ পরে, পরেরটা পাস্ট পারফেক্ট এবং আগেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখেন আমি একটু দেখাই। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। দেখেন এখানে বিফোর পাইছেন, আমরা জানি বিফোর কথাটির অর্থ হলো আগে, লিখলাম আগে। যেহেতু বিফোর অর্থ আগে, তার মানে আগেরটা কি লাগবে? পাস্ট পারফেক্ট। এই দেখেন পাস্ট পারফেক্ট মানে হলো হ্যাড প্লাস বি থ্রি। দেখেন আপনি এখানে আগেরটা পাস্ট পারফেক্ট পাইছেন, তাহলে পরবর্তী অংশ কি লাগবে? পাস্ট ইনডিফিনিট। দেখেন এখানে কামের পাস্ট ফর্ম কেম এখানে আছে। আবার এখানে বলছে দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। আপনারা জানেন আফটার অর্থ হলো পরে, পাইছি পরে, তার মানে এটার অর্থটাই পরে, সো পরে হলো পাস্ট পারফেক্ট। আপনারা জানেন পাস্ট পারফেক্ট মানে হলো হ্যাড প্লাস বি থ্রি এবং পাস্ট ইনডিফিনিট মানে হলো ভি টু। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কথাটা আবার বলছি, বিফোর কথাটির অর্থ হলো আগে, মনে রাখবো আমরা, এই কারণে বিফোরের আগের অংশ পাস্ট পারফেক্ট এবং পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট। এবং আফটার অর্থ যেহেতু পরে, এই কারণে পরবর্তী অংশ পাস্ট পারফেক্ট, আগেরটা ইনডিফিনিট। পরবর্তী অংশ পাস্ট পারফেক্ট, আগেরটা ইনডিফিনিট। যদি আমি এতটুকু বুঝাতে পারি, আমরা কিছু প্র্যাকটিস একটু দেখাতে চাই। হ্যাঁ, আমরা প্রত্যেকে এই বাক্যটি একটু নিয়ে কথা বলতে চাই। বলছে আই কেম হোম, আমি বাড়িতে আসছিলাম। আফটার দ্য রেইন স্টপ, আমরা জানি বৃষ্টি শেষ হওয়ার পরে আমরা বাড়িতে আসছিলাম। আমার প্রথম প্রশ্ন হলো, আমরা এখানে কি পাইছি? আফটার কথাটা পাইছি না? আমরা প্রত্যেকেই জানি যে আফটার কথাটির অর্থ হলো পরে। যেহেতু আফটার কথাটির অর্থই পরে, তার মানে পরেরটা পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট মানে হলো হেড প্লাস বি থ্রি। কথাটা ভালো করে মনোযোগ দেন। আমি এখানে বলেছিলাম যে আফটার অর্থ যেহেতু পরে, এই কারণে পরেরটা পাস্ট পারফেক্ট, ঠিক আছে, এবং আগেরটা ইনডিফিনিট। এটাই তার মানে এখানে যেহেতু আফটার পাইছেন, আফটার তো পরে, পরে দেখেন পাস্ট পারফেক্ট আছে কিনা। এখন দেখেন পাস্ট পারফেক্ট মানে হলো হেড প্লাস বি থ্রি, এখানে নাই, এখানে হেড প্লাস বি থ্রি নাই, এখানে হেড প্লাস বি থ্রি নাই। মনে থাকবে? এভাবে বের করবেন, আগে আফটার এবং বিফোর আন্ডারলাইন করবেন, তারপর আগে পরে আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন, অর্থ অনুসারে সিদ্ধান্ত নিলে হয়ে যাবে। আমরা আরো কিছু বাক্য একটু সলভ করতে চাই। দেখেন যদি আমরা এই বাক্যটি নিয়ে একটু কথা বলতে চাই, যদি আমরা এই সেন্টেন্সটি নিয়ে একটু কথা বলতে চাই, সেটা একটু কি দেখাই। বলতে শি টোল্ড মি, সে আমাকে বলছে, হিজ নেম, তার নামটা বলছে। পাইছেন কি আফটার? যেহেতু আফটার পাইছেন, আপনি জানেন বা আমরা জানি আফটার তো পরে, তার মানে পরে কি লাগবে? পরে লাগবে হলো হেড প্লাস বি থ্রি। দেখেন এখানে হেড প্লাস বি থ্রি আছে কিনা? দেখেন এখানে হেড প্লাস বি থ্রি নাই, এখানে হেড প্লাস বি থ্রি নেই, এখানে হেড প্লাস বি থ্রি নেই। এবার আপনি যদি চান, এখন তো আপনাকে আমি যে দুটি বাক্য দেখিয়েছি, এই দুটি সেন্টেন্সে কি প্রশ্নটা ছিল, মানে শূন্যস্থানটা পরে দেওয়া ছিল, এই জন্য আপনি পরেরটা খুঁজতে পারছেন। বাট ধরেন এখানে হেড প্লাস বি থ্রি দেওয়া ছিল, যদি এই পাশে যদি শূন্যস্থান থাকতো, তাহলে আপনি কি বের করতেন? ভি টু বা পাস্ট ইনডিফিনিট। কারণ আমি তো নিয়মে সেটাই পড়িয়েছিলাম। আপনারা জানেন আমি কিন্তু নিয়মে আপনাদেরকে সেই তথ্যগুলোই এখানে পড়িয়েছিলাম। আশা করি আমি এতটুকু বুঝাতে পেরেছি। যদি আমরা এতটুকু বুঝাতে পারি, আমরা আরো কিছু কোশ্চেন একটু সলভ করাতে চাই। এই বাক্যটি একটু পড়বেন আপনারা। বলছি মাই ফাদার ড্যাশ বিফোর আই কেম, মাই ফাদার ড্যাশ বিফোর আই কেম। প্রথম প্রশ্ন হলো, এখানে কি পাইছেন? বিফোর পাইছেন। বিফোর কথাটার অর্থ কি? আগে, লিখে নিলাম আগে। যেহেতু বিফোর কথাটির অর্থই আগে এবং আমরা আগেই পাইছি, তাহলে আপনার কি লাগবে? আগের অংশ লাগবে হলো পাস্ট পারফেক্ট। আগের অংশ কি লাগবে? পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট। আপনি যদি এক্সামিন করতে চান, দেখেন পরবর্তী অংশ এখানে পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে, তার মানে আগেরটা লাগবে হলো পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে হলো হেড প্লাস বি থ্রি। দেখেন এখানে কিন্তু হেড প্লাস বি থ্রি নাই,
এখানে কিন্তু হ্যাড প্লাস বি থ্রি নাই, আবার এখানেও কিন্তু হ্যাড প্লাস বি থ্রি নাই। আমি আপনাদেরকে বলেছিলাম বিফোর কথাটির অর্থ হলো আগে, আগেরটা পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট, সেম নিয়ম। আশা করি আমরা এতটুকু ক্লিয়ার। দেন আমরা আরো একটা সেন্টেন্স এখান থেকে দেখাতে চাই। আচ্ছা যাই হোক, আরো একটা সেন্টেন্স আমরা পেয়েছি, এটা হলো এখানকার শূন্যস্থানটা। ওকে, ধরেন এখানে বলছে দ্য অ্যাক্টর ড্যাশ দ্য অডিটোরিয়াম বিফোর দ্য অডিয়েন্স স্টুড আপ। আমার প্রথম প্রশ্ন হলো, আমি এখানে কি পাইছি? এখানে আমি পেয়েছি হলো বিফোর, এখানে আমি কি পেয়েছি? বিফোর। বিফোর কথাটির অর্থ যেহেতু আগে, যেহেতু বিফোর কথাটির অর্থই হলো আগে, যেহেতু বিফোর কথাটির অর্থ হলো আগে, তার মানে আগেরটা কি লাগবে? পাস্ট পারফেক্ট। ভাইয়ারে, আগেরটা যদি পাস্ট পারফেক্ট হয়, আগেরটা যদি পাস্ট পারফেক্ট হয়, তার মানে পরটা কি লাগবে? পাস্ট ইনডিফিনিট। দেখেন এই স্ট্যান্ড আপের পাস্ট ফর্ম স্টুড আপ দেওয়া আছে, তার মানে পরবর্তী অংশটুকু দেওয়া আছে, বের করতে হবে হ্যাড প্লাস বি থ্রি। দেখেন এই অপশন হ্যাড প্লাস বি থ্রি নাই, এখানে হ্যাড প্লাস বি থ্রি নাই, এখানে হ্যাড প্লাস বি থ্রি নাই। আশা করি আমি এতটুকু বুঝাতে পেরেছি। যদি এতটুকু বুঝাতে পারি, আমরা নেক্সট নিয়মটি ডিসকাস করতে চাই। দেখেন আমরা খুবই গুরুত্বপূর্ণ নিয়মটা আলোচনা করতেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রথম 1 থেকে 6 পর্যন্ত আমি যে 6টা নিয়ম আলোচনা করবো, এখানে প্রতিটা নিয়মে কিন্তু দুটি করে নিয়ম আছে। সো এই 6টা নিয়ম আপনারা যদি আয়ত্ত করতে পারেন, আপনার রাইট ফর্ম অফ ভার্ব 80% কভার হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা জানি সিন্স এবং ফর, যদি কোনো বাক্যে সিন্স অথবা ফর থাকে, যদি কোনো বাক্যে সিন্স অথবা ফর থাকে, ওই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কথাটা ভালো মতো বুঝেন ভাইয়া। যদি কোনো একটা বাক্যে সিন্স অথবা ফর থাকে, ওই বাক্যটা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এক্ষেত্রে সিন্স কথাটা বসে অনির্দিষ্ট সময় বা শুরুর সময়ের ক্ষেত্রে, সিন্স কথাটি বসে অনির্দিষ্ট সময় বা শুরুর সময়ের ক্ষেত্রে, আর ফর কথাটি বসে নির্দিষ্ট সময় বা কাটায় সময় বা সংখ্যাবাচক সময়, বা যেই সময়টাকে চাইলে আপনি সংখ্যায় কনভার্ট করতে পারেন ওই সময়ের ক্ষেত্রে। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সিন্স অথবা ফর যদি কখনো কোনো একটা বাক্যে ব্যবহার করা হয়, ওই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সেক্ষেত্রে সিন্স কথাটি বসে অনির্দিষ্ট সময় বা শুরুর সময়ের ক্ষেত্রে, ফর কথাটি বসে কাটায় সময় বা নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে, অথবা
আপনি চাইলে যেই সময়টাকে ম্যাথমেটিক্যালি অঙ্কে বা সংখ্যায় কনভার্ট করতে পারেন সেই সময়ের ক্ষেত্রে একটু দেখাই। বললাম হি হ্যাজ বিন লিভিং ইন ঢাকা, সে ঢাকায় বাস করতেছে সিন্স অব ফর হিজ চাইল্ডহুড। আমি এখানে বললাম সে তার শৈশব থেকে ঢাকায় বাস করতেছে। এখন আমার প্রশ্ন হলো, আপনারা জানেন শৈশবের সময়সীমা হলো 6 থেকে 13। এখন উনি কি 6 থেকে 7 থেকে 8 থেকে 9 থেকে 10 থেকে 11 থেকে 12 থেকে নাকি 13 থেকে ঢাকায় বাস করা শুরু করতেছে, এই কথাটা কিন্তু স্পষ্ট না। বাট একটা জিনিস শিওর, তিনি যে ঢাকায় বাস করতে শুরু করছে এই সময়ের শুরুটা, ঢাকায় বাস করার এই শুরুর সময়টা 6 থেকে 13 মধ্যে যে কোনো একটা সময়ে, অর্থাৎ এটা অনির্দিষ্ট সময় বা শুরুর সময় বোঝাচ্ছে। সো এখানে এই কারণে সিন্স। ঠিক একইভাবে পরবর্তী বাক্যটি আমরা যদি একটু দেখি, সাকিব হ্যাজ বিন প্লেইং ক্রিকেট, সাকিব ক্রিকেট খেলতেছে ড্যাশ 17 ইয়ার্স, 17 বছর ধরে। দেখেন 17 বছর একেবারে কাটায় সময়। আপনি যদি চান এই 17কে ম্যাথমেটিক্যালি আপনি 17 লিখতে পারেন, এই জন্য এখানে হলো ফর। কথাটা আমি আবার বলে দিচ্ছি ভাইয়া, যদি কোনো একটা বাক্যে আমরা সিন্স অথবা ফর পাই, যদি কোনো একটা সেন্টেন্সে আমরা সিন্স অথবা ফর পাই, ওই বাক্যটির ক্ষেত্রে যে তথ্যটি আমরা জানবো, ওই বাক্যটি অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেক্ষেত্রে সিন্স বসে অনির্দিষ্ট সময় বা শুরুর সময়ের ক্ষেত্রে, ফর বসে কাটায় সময় বা নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে। ঠিক আছে, এক্ষেত্রে একটা নোট এখানে দিয়ে রাখি। নোটে একটা জিনিস লিখবেন, যে সকল নোটে আমি জাস্ট মুখে বলে দিচ্ছি, কিছু ভার্ব আছে যে সকল ভার্বের কি নাই, কন্টিনিউয়াস ফর্ম বা জিরান ফর্ম নাই, সে সকল ভার্বের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যান্সার করতে হয়। কোন টেন্স অ্যান্সার করতে হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। একটা কথা মনে রাখেন, এখানে একটু দেখাই। এই যে সিন্স এবং ফর, এখান থেকে প্রশ্ন আসে মূলত দুই ভাবে। প্রথমত বলে টেন্স কারেকশন, এখান থেকে টেন্স কারেকশন করতে বলে। দ্বিতীয় বলে সিন্স এবং ফর কারেকশন করতেছো। আমাদের প্রশ্ন অ্যান্সার করার ক্ষেত্রে দুটি অংশই ভালো করে লক্ষ্য করতে হবে, এবং এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউ। এখান থেকে আপনাদের এনটিআরসিতে অবশ্যই প্রশ্ন আসবে ইনশাল্লাহ। দেখেন আমরা এখানে একটা বাক্য এখান থেকে পেয়েছি, বললাম আই ড্যাশ হেয়ার সিন্স 1980। বলছে আমি 1980 সাল থেকে এখানে বাস করতেছি। ঠিক আছে, দেখেন এই যেখানে সিন্স তারা দিয়ে রাখছে, এত সাল থেকে উনি এখানে বাস করতেছে। এখন আপনি এখানে সিন্স পান বা ফর পান, দেখেন এখানে যে বাক্যটা আছে এই বাক্যটাতে সিন্স এবং ফর দেওয়া আছে, আমাদেরকে জাস্ট টেন্সটা নিতে বলছে। আপনারা জানেন যদি কোনো একটা বাক্যে সিন্স অথবা ফর থাকে, ওই বাক্যের টেন্স হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস? আশা করি আমি এতটুকু বুঝাতে পেরেছি। যদি আমি এতটুকু বুঝাতে পারি তাহলে আমরা একটু সামনে আসতে চাই। দেখেন এখানে একটা সেন্টেন্স আপনাদের জন্য রেখেছি, সেটা কি? হি হ্যাজ বিন ইল, উনি অসুস্থ, গত শুক্রবার থেকে উনি অসুস্থ। খুবই ইন্টারেস্টিং একটা বাক্য। এখানে বলছে উনি গত শুক্রবার থেকে অসুস্থ। এখন আমার প্রথম প্রশ্ন হলো, উনি তো লাস্ট ফ্রাইডে থেকে অসুস্থ, বুঝতে পারছি, বাট লাস্ট শুক্রবার কখন থেকে? সকাল থেকে, বিকাল থেকে, দুপুর থেকে, সন্ধ্যা থেকে, মধ্যরাত থেকে, রাত থেকে, কখন থেকে? এটা কিন্তু স্পষ্ট করে বলে না। বাট একটা জিনিস শিওর, তিনি যে অসুস্থ বা তার অসুস্থতাটা যে শুরু হয়েছে এটা শুক্রবার যে কোনো এক সময়, অর্থাৎ এটা অনির্দিষ্ট সময় বা বিগিনিং টাইম বোঝাচ্ছে। এই জন্য এখানে অ্যান্সার হলো সিন্স। যদিও এখানে কিন্তু ফর নামক কোনো অপশন নাই, তারপরে আমি পুরো ব্যাপারটা বুঝিয়ে দিলাম। ঠিক আছে, ফর থাকলে আপনার ওই ব্যাখ্যাটা প্রয়োজন ছিল। ওকে, যদি আমরা এতটুকু বুঝাতে পারি, আমরা আরো কিছু এক্সাম্পল একটু এখান থেকে দেখাতে চাই। দেখেন আমরা এই বাক্যটি একটু সলভ করতে চাই। এখানে কি বলছে? দে ড্যাশ হেয়ার সিন্স 1999, মানে তারা এখানে বাস করতেছে 1990 সাল থেকে। কত সাল থেকে? 1990 সাল থেকে। এখানেও কি সিন্স এবং ফর দেওয়া আছে? এখানে সিন্স বা ফর দেওয়া আছে। আমাদের কাজটা কি? আমাদের কাজটা হলো জাস্ট টেন্সটা বসানো। তো আমরা টেন্সটা একটু বসাতে চাই। সেটা কিভাবে? যেহেতু সিন্স বা ফর আছে, লাগবে হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখেন এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নাই, এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নাই, এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নাই। এই কারণে এই বাক্যের অ্যান্সার হলো ডি। যদি আমি এতটুকু বুঝাতে পারি, হ্যাঁ এটাই আমাদের সর্বশেষ সেন্টেন্স এখানকার। হ্যাঁ বলছে রহিম হ্যাজ বিন ওয়ার্কিং। দেখেন এই বাক্যটিতে টেন্সটা দেওয়া আছে,
এই বাক্যটিতে টেন্সটা দেওয়া আছে, আপনাদেরকে সিন্স এবং ফর চুজ করতে বলছে। কি 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 চুজ করতে বলছে? সিন্স এবং ফর। সো এখানে টেন্সটা দিয়ে রাখছে, সিন্স এবং ফরটা আমাদের চুজ করতে বলছে। দেখেন বলতে রহিম হ্যাজ বিন ওয়ার্কিং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখানে আছে। এখন রহিম কাজ করতেছে, দেখেন সকাল থেকে কাজ করতেছে, সকাল থেকে। এখন ধরেন আমার জন্য সকাল হলো 6টা, একজনের জন্য 10টা, একজনের জন্য 11টা, একজনের জন্য 5টা, একজনের জন্য 7টা। বাট সকাল কখন থেকে এটা স্পষ্ট না, বাট একটা জিনিস শিওর, তিনি যে কাজটা শুরু করছে এটা হলো সকালে, তার জন্য সকাল আর কি, ঠিক আছে। অর্থাৎ ব্যাপারটা অনির্দিষ্ট সময়, কি সময়? অনির্দিষ্ট সময় বা শুরুর সময়। এই জন্য এখানে ফরটা নেওয়া যাবে না, ফ্রমও নেওয়া যাবে না, অ্যান্সার হলো সিন্স। তাহলে আমি আবার বলছি ভাইয়া, সিন্স এবং ফর যদি কখনো কোনো বাক্যে থাকে, ওই বাক্যের টেন্সটা হয় সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেক্ষেত্রে সিন্স কথাটি বসে অনির্দিষ্ট সময় বা শুরুর সময়ের ক্ষেত্রে, ফর কথাটি বসে কাটায় কাটায় সময় বা নির্দিষ্ট সময়, বা যে সময়টাকে চাইলে আমরা সংখ্যায় কনভার্ট করতে পারি। আশা করি আমরা এতটুকু বোঝাতে পেরেছি। যদি এতটুকু বোঝাতে পারি, আমরা পরবর্তী নিয়মে যেতে চাই। দেখেন আমরা এখানে যে নিয়মটা লিখেছি 4-এ, বলছি অসম্ভব ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা বোঝাতে, অসম্ভব ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা বোঝাতে উড দ্যাট এবং আই উইশ কথাটি ব্যবহৃত হয়, ঠিক আছে। অসম্ভব ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা বোঝাতে উড দ্যাট আই উইশ বা ফ্যান্সি, ঠিক আছে। অসম্ভব ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা বোঝাতে উড দ্যাট আই উইশ এবং ফ্যান্সি কথাটা ব্যবহার করা হয়। এক্ষেত্রে তার পরবর্তী অংশ হবে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের বেস ফর্ম অথবা সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম। যদি একটা অপশনের দুটি অংশই থাকে, সেক্ষেত্রে বেস্ট অ্যান্সার হলো এটা। কথাটা খুব ভালো করে আবার বুঝেন ভাইয়া। উড দ্যাট এবং আই উইশ, উড দ্যাট এবং আই উইশ এই কথাটুকু ব্যবহৃত হয় অসম্ভব ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা বোঝাতে। সেক্ষেত্রে উড দ্যাট এবং আই উইশটা ব্যবহার এর ক্ষেত্রে উড দ্যাট এবং আই উইশের পরবর্তী অংশ হলো সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের বেস ফর্ম অথবা পাস্ট ফর্ম। হয় সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের বেস ফর্ম অথবা পাস্ট ফর্ম, ঠিক আছে। সেক্ষেত্রে মনে রাখবেন যদি কখনো বিভার্ব বসাতে হয়, এই নিয়মটার ক্ষেত্রে যেহেতু অসম্ভব কিছু বোঝাচ্ছে, বা উড দ্যাট আই উইশ এবং ফ্যান্সির ক্ষেত্রে যদি কখনো বিভার্ব বসাতে হয়, উড দ্যাট আই উইশ বা ফ্যান্সি এদের ক্ষেত্রে যদি কখনো বিভার্ব বসাতে হয়, আর এই বিভার্ব হিসেবে সর্বদা কি বসে? অয়ার বসে। এই বিভার্ব হিসেবে সবসময় কি বসে? অয়ার বসে। যেমন এই উড দ্যাট বা আই উইশ পাইছেন, ঠিক আছে, তার পরবর্তী অংশ কি লাগবে? হয় সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের বেস ফর্ম অথবা সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম। হয় সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের বেস ফর্ম অথবা সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম। আশা করি আমি এতটুকু বোঝাতে পেরেছি। যদি আমরা এতটুকু বোঝাতে পারি, কিছু প্র্যাকটিস একটু আমরা দেখাতে চাই আপনাদেরকে। দেখেন এখানে একটা বাক্য আমরা পেয়েছি। আমি এখানে যে তথ্যটা একটু শেয়ার করতে চাই। দেখেন
এখানে প্রতিটি অপশনে আই উইশ কথাটি আছে। যদি উড দ্যাট থাকুক, আই উইশ থাকুক, ফ্যান্সি থাকুক, এক কথাই, তার পরবর্তী অংশ লাগবে হয় সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের বেস ফর্ম অথবা সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম। ক্যানের পাস্ট ফর্মও কুড, ঠিক আছে, এটা পাস্ট ফর্ম, বাট এইরকম একটা ফর্মেট আছে, আমি ব্যালেন্সের ফর্মেটটা জাস্ট দেখাই দিলাম। এখন আপনার এখানে সাবজেক্টটা পাইছেন, এত ঠিক আছে। এখানে কি পাস্ট টেন্স আছে? এখানে কি পাস্ট টেন্স আছে? দেখেন এটাও পাস্ট টেন্স, এটাও পাস্ট টেন্স। বলছি যদি কখনো পাস্ট টেন্স আসে, সেক্ষেত্রে যদি কখনো বি ভার্ব বসায়, আর বি ভার্ব হিসেবে সবসময় কি নিতে হয়? ওয়ার নিতে হয়। বি ভার্ব হিসেবে সবসময় কি নিতে হবে? ওয়ার নিতে হবে। আশা করি আমরা এতটুকু বুঝাতে পেরেছি। অর্থাৎ উড দ্যাট, আই উইশ, ফ্যান্সি, এদের ক্ষেত্রে বি ভার্ব হিসেবে সবসময় কি লাগবে? ওয়ার লাগবে। ওকে ফাইন, তাহলে আমরা আরো একটু সামনে যেতেই চাই। দেখেন এখানে কি আছে? আই উইশ কথা আছে, কি আছে? আই উইশ। ওকে ফাইন, তার পরবর্তী অংশ লাগবে সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম। এটা কি পাস্ট ফর্ম আছে? এটা কি পাস্ট ফর্ম আছে? দেখেন এটাও পাস্ট ফর্ম আছে, এটাও পাস্ট ফর্ম আছে। আমি কি বলছি, যদি কখনো পাস্ট ফর্ম আসে, পাস্ট ফর্ম হিসেবে সবসময় কি হবে? ওয়ার কথাটা ব্যবহার করতে হয়। উড দ্যাট এবং আই উইশ এর ক্ষেত্রে, উড দ্যাট এবং আই উইশ বা ফ্যান্সির ক্ষেত্রে বি ভার্ব হিসেবে সবসময় ওয়ার কথাটি বসাতে হয়। বি ভার্ব হিসেবে সবসময় কি বসাতে হয়? ওয়ার কথাটি বসাতে হয়। ওকে, আশা করি আমি এতটুকু বুঝাতে পেরেছি। এই বাক্যটি আমরা একটু দেখতে চাই, সেটা কি? বললাম আই উইশ ইউ ড্যাশ ড্যাশ ড্যাশ। ওকে, উড দ্যাট পাইছি বা আই উইশ পাইছি, সাবজেক্ট আছে, লাগবে হয় পাস্ট ফর্ম, হয় সাবজেক্টের পর লাগবে পাস্ট ফর্ম অথবা কুড প্লাস ভার্বের বেস ফর্ম, যে কোনো একটা। এখানে পাস্ট ফর্ম নাই, এখানে পাস্ট ফর্ম নাই। দেখেন এখানে পাস্ট ফর্ম নাই, তো কুড প্লাস ভার্বের বেস ফর্ম আছে, এটাই অ্যান্সার। আশা করি আমরা এতটুকু বুঝাতে পেরেছি। দিয়ে এতটুকু বুঝাতে পারি, আমরা আরো একটা এক্সাম্পল দেখাতে চাই, এটাই শেষ। দেখেন এখানে কি আছে? আই উইশ কথাটা আছে, সাবজেক্ট আছে, কি লাগবে? পাস্ট ফর্ম। এখানে পাস্ট ফর্ম নাই, এখানে পাস্ট ফর্ম নাই, পাস্ট ফর্ম বি ভার্ব আছে, ওয়ার লাগবে। দেখছেন, আপনি যখন প্রশ্ন সলভ করবেন, একটা সময় গিয়ে কি আপনাকে আর কেউ আটকাতে পারবে না, আল্লাহর রহমতে। মনে থাকবে? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা একটু চলে যেতে চাই রুল 5। ওকে, দেখেন একটা কথা বলি শুনেন। কোনো একটা কাজ করার এখনই উপযুক্ত সময় বা এখনই যথাযথ সময় বোঝাতে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম কথাটা ব্যবহার করা হয়। কথাটা আমি আবার বলছি, কোনো একটা কাজ করার এখনই উপযুক্ত সময় বা এখনই যথাযথ সময় বোঝাতে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম কথাটি ব্যবহৃত হয়। কথাটা আবার বলছি ভাইয়া, কোনো একটা কাজ করার এখনই উপযুক্ত সময় বা এখনই যথাযথ সময় বোঝাতে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম কথাটি ব্যবহৃত হয়। এক্ষেত্রে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর যদি আমরা সাবজেক্ট পাই, যদি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর যদি আপনার সাবজেক্ট পান, সাবজেক্ট পাইলে পাস্ট টেন্স। যদি সাবজেক্টটা না পান, তখন হলো টু প্লাস ভার্বের বেস ফর্ম। কথাটা খুব ভালো করে মনোযোগ দিন ভাইয়া।
বলছি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর যদি আমরা সাবজেক্ট পাই, সাবজেক্ট পেলে পাস্ট টেন্স, না পাইলে টু প্লাস ভার্বের বেস ফর্ম বা ইনফিনিটিভ। ঠিক আছে, দেখেন আমি এখানে এটাই লিখছি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম পাইছেন, এখানে আছে সাবজেক্ট, যেহেতু সাবজেক্ট পাইছেন কি লাগবে পাস্ট টেন্স, বাট এখানে দেখেন কোনো সাবজেক্টটা নাই, সাবজেক্টটা না পাওয়ার কারণে টু প্লাস ভার্বের বেস ফর্ম। আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পর, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্ট আসে, সাবজেক্ট আসলে পাস্ট ইনডিফিনিট, না আসলে ইনফিনিটিভ, সাবজেক্ট আসলে পাস্ট ইনডিফিনিট, না আসলে ইনফিনিটিভ, সাবজেক্ট আসলে পাস্ট ইনডিফিনিট, না আসলে ইনফিনিটিভ। যেমন এখানে দেখেন ইট ইজ টাইম, দেখেন এখানে উই একটা সাবজেক্ট আছে, যেহেতু আমরা এখানে একটা সাবজেক্ট পেয়েছি, যেহেতু আমরা এখানে একটা সাবজেক্ট পেয়েছি, কি লাগবে পাস্ট টেন্স, তার মানে এখানে সলভের পাস্ট ফর্ম সলভ হবে অ্যান্সার। ঠিক আছে, সলভ হবে অ্যান্সার। আবার এখানে দেখেন কোনো সাবজেক্ট নাই, যেহেতু এখানে কোনো সাবজেক্ট নাই, ইট ইজ টাইম আছে, কোনো সাবজেক্টটা নাই, তাহলে কি লাগবে ইনফিনিটিভ, টু চেঞ্জ। আশা করছি আমি এতটুকু বুঝাতে পেরেছি। যদি আমি এতটুকু বুঝাতে পারি, আমরা একটু প্র্যাকটিসে আসতেই চাই। দেখুন এখানে একটা বাক্য আছে, ইট ইজ হাই টাইম, এখানে বলছে এখনই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম মানে কি এখনই উপযুক্ত সময়। দেখেন ইউ একটা সাবজেক্ট এখানে আছে, যেহেতু একটা সাবজেক্ট আপনি পেয়েছেন, তার মানে কি লাগবে পাস্ট টেন্স বা ভিটু। এটা কি পাস্ট টেন্স আছে? এটা কি পাস্ট টেন্স আছে? এটা কি পাস্ট টেন্স আছে? সি, সি এর পাস্ট ফর্ম হলো সট, খোঁজা, মানে এখনই উপযুক্ত সময় আপনি চাকরিটা খোঁজার জন্য বা চাকরিটা খোঁজ করার জন্য। ঠিক আছে, আশা করছি আমরা এতটুকু ক্লিয়ার। যদি এতটুকু বুঝাতে পারি তাহলে এটা দেখবেন কি বলছে, ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। এখানে এখানে একটা উই আছে, একটা সাবজেক্ট আছে না, যেহেতু আপনি একটা সাবজেক্ট পেয়েছেনই, তাহলে আপনার কি লাগবে পাস্ট টেন্স লাগবে। দেখেন এটা কি পাস্ট টেন্স আছে? এটা কি পাস্ট টেন্স আছে? এটা কি পাস্ট টেন্স আছে? ডিসকাস এর পাস্ট ফর্ম হলো ডিসকাসড, ইডি যোগ করছে এখানে জাস্ট। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা আশা করি আপনাদেরকে এই জায়গাটা পরিপূর্ণভাবে অ্যাড্রেস করতে পেরেছি। তারপর আমরা দেখি আর একটা নিয়ম এখানে দেখাতে পারি কিনা। হ্যাঁ, ওকে, দেখেন এই বাক্যটি দেখেন, বলছে কি ইট ইজ হাই টাইম, এখানে বলছে ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময় উই একটা সাবজেক্ট পাইছেন, যেহেতু আপনি এখানে একটা সাবজেক্ট পেয়েছেন, তার মানে কি লাগবে পাস্ট ইনডিফিনিট। দেখেন এটা কি পাস্ট টেন্স আছে? এটা ইডি নাই, এখানে আইএনজি দেওয়া, আর চেঞ্জ হয় না, এই যে ভি টু মানে পাস্ট টেন্স। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদেরকে আমি বলছি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এরপর যদি সাবজেক্ট পান পাস্ট টেন্স, না পাইলে টু প্লাস ভার্বের বেস ফর্ম, সাবজেক্টটা পেলে পাস্ট টেন্স, না পেলে টু প্লাস ভার্বের বেস ফর্ম। যদি আমি এতটুকু বুঝাতে পারি রে ভাই, তাহলে আমরা রুল 6 চলে গেলাম। দেখেন আমরা 6 নাম্বার যে নিয়মটি এখানে পদার্পণ করেছি বা লিখেছি, সেটা হলো লেস্ট কথাটির অর্থ হলো যাতে না। একটা তথ্য মনে রাখবেন সবাই, লেস্ট নামক শব্দটি একটা নেগেটিভ শব্দ, লেস্ট শব্দটি একটা নেগেটিভ শব্দ। ঠিক আছে, আর এই লেস্ট কথাটির অর্থ হলো যাতে না। এক্ষেত্রে মনে রাখবেন এই লেস্ট এর পরবর্তী অংশ সবসময় সাবজেক্ট প্লাস শুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, অর্থাৎ যদি কোনো একটা বাক্য এরকম একটা লিস্ট পান, তারপর লাগবে হলো সাবজেক্ট, তারপর শুড বা মাইট খুঁজবেন, তারপর ভার্বের বেস ফর্ম লাগবে। এক্ষেত্রে একটা অপশনে যদি আপনি শুডও পান মাইটও পান, কোন একটা অপশনে যদি আপনি শুডও আছে মাইটও আছে এমন যদি থাকে,
সেক্ষেত্রে শুড হবে বেস্ট অ্যান্সার। ঠিক আছে, এটা আমরা প্র্যাকটিস দেখাবো। বলছে ওয়াক ফার্স্ট পাইছেন, লেস্ট দেখছেন পাইছেন, কি লাগবে সাবজেক্ট, তারপর লাগবে শুড বা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। তার মানে কি লিখতে পারেন শুড মিস, শুড মিস এটাও সঠিক, আবার মাইট মাইট মিস। যদি বেস্ট অ্যান্সার চুজ করতে বলা হয় তখন এটা হবে বেস্ট অ্যান্সার। আমি এই তথ্যটাই জাস্ট একটু এখানে দেখাতে চেয়েছি। আবার বলছি, লেস্ট কথাটির অর্থ হলো যাতে না, এক্ষেত্রে এই লেস্ট এরপর সবসময় সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। যদি আমি এতটুকু বুঝাতে পারি, আমরা কিছু প্র্যাকটিস দেখাতে চাই। দেখেন আপনাদের নিবন্ধনের প্রশ্ন, পলি রেন ফাস্ট, পলি দ্রুত হাঁটে। দেখেন এখানে লিস্ট আছে, লিস্ট পাইছেন, এখানে একটা সাবজেক্ট আছে, কি লাগবে শুড বা মাইট। এখানে কি শুড বা মাইট আছে? এখানে কি শুড বা মাইট আছে? এখানে কি শুড বা মাইট আছে? আমরা বলছি লিস্ট কথাটির অর্থ হলো যাতে না, এক্ষেত্রে তার পরবর্তী অংশ সবসময় সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, লিস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। সো এই কারণে এখানে অ্যান্সার হলো ডি। যদি আমি এতটুকু বুঝাতে পারি, খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখানে কি বলছে, ট্রাই হার্ড, কঠোর পরিশ্রম করেন যাতে না ফেল করতে না হয়, কঠোর পরিশ্রম করেন যেন ফেল করতে না হয়। তাহলে আমি এখানে কি পাইছি, দেখেন লেস্ট কথাটা পাইছি, সাবজেক্টও পাইছি, শুড বা মাইট লাগবে। দেখেন এখানে কি শুড বা মাইট আছে? এখানে কি শুড বা মাইট আছে? দেখেন এখানে মাইটও আছে, শুডও আছে। কথাটা কিন্তু কিছুক্ষণ আগে বলছি যে লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। সেক্ষেত্রে যদি কখনো কোনো বাক্যে এই শুড এবং মাইট দুটি থাকে, বেস্ট অ্যান্সার হলো শুড, বেস্ট অ্যান্সার হলো শুড, যেটা আমরা প্রশ্নে লিখে দিয়ে, মানে রুলস পড়ানোর সময় আমি সেটা লিখে দিয়েছিলাম। আশা করি আমি এতটুকু বুঝাতে পেরেছি। যদি এতটুকু বুঝাতে পারি, এই বাক্যটি আপনার জাস্ট একটু 5 সেকেন্ড একটু দেখেন। দেখেন এখানে কি আছে, লিস্ট কথাটা আছে, কি আছে লিস্ট, লিস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। এখানে কি শুড বা মাইট আছে? এখানে কি শুড বা মাইট আছে? এখানে কি শুড বা মাইট আছে? আশা করি আমরা এতটুকু বুঝাতে পেরেছি। যদি আমি এতটুকু বুঝাতে পারি, আমরা 7 এবং 8 একসাথে দেখাবো। হ্যাঁ, 7, 8। দেখেন এখানে যে শব্দগুলো আছে, এই শব্দগুলোর পর যদি কখনো ভার্ব আসে,
অবশ্যই কি হবে, ভার্ব প্লাস আইএনজি হবে, ঠিক আছে। ওকে, কথাটা একটু মনোযোগ দেন সবাই, আশা করি আপনারা, হ্যাঁ দেখেন, হ্যাঁ আমি এখানে কি বলছি এখানে কিছু শব্দ আছে, এই যে শব্দগুলো আছে এই শব্দগুলোর পর যদি কখনো কোনো ভার্ব যদি পান, এই শব্দগুলোর পর যদি কখনো কোনো ভার্ব পান, ওই ভার্বের সাথে অবশ্যই কি হবে, ভার্ব প্লাস আইএনজি আমরা যোগ করতে হবে। সেটা কি, আমি এখানে একটা বাক্য লিখলাম যে উড ইউ মাইন্ড ড্যাশ গিভ, লিখলাম মি আ গ্লাস অফ ওয়াটার, বললাম যদি কিছু মনে না করেন আমাকে এক গ্লাস পানি দেন, আমরা বলি না। সো এখানে এই কথাটা দেখেন, এই যে গিভ কথাটা বলা আছে, এখন এই উড ইউ মাইন্ড বা মাইন্ড কথাটা আছে, মানে তার পরবর্তী যে ভার্বটা আছে, ভার্বের সাথে কি হবে, ভার্ব প্লাস আনসার, সো গিভিং হলো এখানে অ্যান্সার। মানে আপনাদের কাছে আমার এখানে মেসেজ হলো, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, সাবজেক্ট টু, অবজেক্ট টু, অ্যাকাস্টম টু, অ্যাডিক্টেড টু, সাপোজ টু, উড ইউ মাইন্ড, মাইন্ড, ক্যানট হেল্প, স্টপ, সাজেস্ট, উড, বি ইউজ টু, গেট ইউজ টু, প্লাস সকল প্রকার যে প্রিপোজিশন আছে, সকল প্রিপোজিশনের পর কি হয়, ভার্ব প্লাস আইএনজি বসাতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যদি কোনো ওয়ার্ডের বা কোনো একটা বাক্যে আপনারা with a view to, look forward to, subject to, object to, supposed to, accustomed to, addicted to, be used to, get used to, would you mind, mind, stop, suggest, cannot help এবং সকল প্রকার ভার্ব প্লাস আইএনজি যদি পান, ওই জিনিসের পর বা এই জিনিসগুলোর পর যদি কখনো কোনো ভার্ব আসে সামনে, অবশ্যই সে ভার্ব প্লাস আইএনজি আমরা নিতে হবে। যদি আমরা এতটুকু বোঝাতে পারি, আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল একটু দেখাই দিতে চাই। দেখেন এখানে বলছে আই লুক ফরওয়ার্ড ড্যাশ, আমরা সাধারণ অর্থে কি জানি, আমরা সাধারণ অর্থে জানি লুক ফরওয়ার্ড টু, টু এর পর ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু যদি এই রকমের লুক ফরওয়ার্ড টু থাকে, পুরো বাক্যটা পড়া লাগবে জন্য, ঠিক আছে। এই যে লুক ফরওয়ার্ড টু পড়েন, এই লুক ফরওয়ার্ড টু থাকার কারণে এখানে ভার্ব প্লাস কি লাগবে, আইএনজি লাগবে। সো এখানে ভার্ব প্লাস আইএনজি নাই, এখানে ভার্ব প্লাস আইএনজি নাই, এখানে ভার্ব প্লাস আইএনজি নাই। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যদি কোনো একটা বাক্যে আপনারা উইথ এ ভিউ টু টাইপের যে ওয়ার্ডগুলো আমি বললাম, এই তথ্যগুলো যদি পান, সেক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি নিতে হয়। আমি আরো 2-3টা সেন্টেন্স একটু দেখাই দিচ্ছি, তাহলে আপনাদের একটু কনফিডেন্সটা গ্রো হবে, আর কিছু না। হ্যাঁ, দ্য ম্যান অ্যাডিক্টেড টু ড্যাশ, দ্য ম্যান অ্যাডিক্টেড টু ড্যাশ, কিন্তু কি হতে পারে এখানে, এই যে অ্যাডিক্টেড টু কথাটা আছে, লাগবে হলো ভার্ব প্লাস আইএনজি। এখানে ভার্ব প্লাস আইএনজি নাই, এখানে ভার্ব প্লাস আইএনজি নাই, এখানে ভার্ব প্লাস আইএনজি নাই, মনে থাকবে? ওকে ফাইন, যদি এতটুকু মনে থাকে, এখানে কি আছে, আই ডোন্ট মাইন্ড, আই ডোন্ট মাইন্ড, এখানে মাইন্ড কথাটা আছে, এই মাইন্ড থাকুক বা উড ইউ মাইন্ড থাকুক, সবসময় কি লাগবে, ভার্ব প্লাস আইএনজি লাগবে। মাইন্ড থাকুক বা ভার্ব, মানে উড ইউ মাইন্ড থাকুক, একই হবে, ভার্ব প্লাস আইএনজি। তার মানে এটা হবে না, টু হবে, মাইন্ড টু না, মাইন্ড অফ না, মাইন্ড পর বেস ফর্ম না, অবশ্যই মাইন্ড অথবা উড ইউ মাইন্ড এর পর ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করতে হয়। যদি আমি এতটুকু বুঝাতে পারি রে ভাই, আমরা 9 নাম্বার নিয়মটা একটু ডিসকাস করতে চাই।
দেখেন তাহলে এখানে আমি যে কথাটা বলছি সেটা কি, দেখেন আমরা জানি যে as soon as কথাটির অর্থ হলো, এই যে as soon as কথাটা আছে না, এই as soon as কথাটির অর্থ হলো যাতে বা যেই মাত্র। as soon as কথাটির অর্থ হলো যেই মাত্র। এই ক্ষেত্রে মনে রাখবেন অ্যাকর্ডিং টু হায়ার ইংলিশ as soon as এর আগে এবং পরে সবসময় পাস্ট টেন্স হয়। অর্থাৎ যদি কখনো কোনো একটা বাক্যে as soon as কথাটা থাকে, আপনি ধরে নেবেন ডেফিনেটলি এটার আগে এবং পরে সবসময় পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে একটু মাথায় ঢোকান, as soon as কথাটার অর্থ হলো যেই মাত্র। এক্ষেত্রে আগেও পাস্ট টেন্স, পরেও পাস্ট ইনডিফিনিট, আগেও পাস্ট ইনডিফিনিট, পরেও পাস্ট ইনডিফিনিট, আগেও পাস্ট ইনডিফিনিট এবং পরেও পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে? অর্থাৎ as soon as এর ক্ষেত্রে আগে এবং পরে দুটি অংশ পাস্ট ইনডিফিনিট হয়। দেখেন এখানে আই কল্ড ইউ, as soon as মাঝখানে আছে আই কল্ড ইউ, আমি আপনাকে ফোন করছিলাম, পাস্ট ইনডিফিনিট এখানে আছে। হন আই গট দ্য নিউজ, যখন আমি সংবাদটি পেয়েছিলাম, দুটি অংশ পাস্ট ইনডিফিনিট আছে। কথাটা আবার বলছি ভাইয়া, যদি কখনো কোনো একটা বাক্যে আপনারা as soon as পান, মনে রাখবেন তার দুটি অংশ পাস্ট ইনডিফিনিট হওয়া লাগবে। এটা গেল হায়ার ইংলিশের কথা। বাট আমাদের বাংলাদেশ এবং ভারতীয় যে রাইটাররা আছেন বা দক্ষিণ এশিয়ার রাইটাররা কখনো কখনো, এটা প্রচলিত বাট এটা ভুল, নিচেরটা কখনো কখনো আগের অংশ ফিউচার ইনডিফিনিট টেন্সে যদি থাকে, পরেরটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এইরকম একটা স্ট্রাকচার তারা দাঁড় করিয়েছেন। আমি আবার বলছি, as soon as এর ক্ষেত্রে আগের অংশ যদি ফিউচার ইনডিফিনিট থাকে, পরেরটা প্রেজেন্ট ইনডিফিনিট। এই রকমের স্ট্রাকচার আমাদের লেখকরা দাঁড় করিয়েছেন, আমাদের দক্ষিণ এশিয়ার মানুষরা। এটা ভুল বাট প্রচলিত ভুল। বাট অপশনে যদি উপরের অংশটুকু খুঁজে না পান, তখন নিচের অংশটুকু অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? সেটা কি, আই উইল ইনফর্ম ইউ, আমি আপনাকে ইনফর্ম করবো as soon as I get the news। দেখেন এখানে as soon as কথাটা আছে, এখানে কি আছে, এখানে as soon as কথাটা আছে। তার মানে দেখেন এটা আছে ফিউচার ইনডিফিনিটে। তার মানে আগেরটা যদি ফিউচার ইনডিফিনিটে থাকে, পরটাকে নিতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট, আই গেট দ্য নিউজ। কথাটা আবার বলছি ভাইয়া, as soon as কথাটির অর্থ হলো যেই মাত্র। মনে রাখবেন আগে এবং পরে দুটি অংশ পাস্ট ইনডিফিনিট হতে হবে। বাট যদি কোনো কারণে অপশনে আগে এবং পরে দুটি অংশ পাস্ট ইনডিফিনিট না থাকে, তখন দেখবেন যদি আগেরটা যদি ফিউচার ইনডিফিনিট থাকে, পরেরটা প্রেজেন্ট ইনডিফিনিটে নেবেন। এতটুকুই পার্থক্য। উপরের ফরম্যাটটা কাজ না করলে নিচের ফরম্যাটে আপনি অ্যাপ্লাই করবেন। আমি দুটি লিখে দিয়েছি। ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটু প্র্যাকটিসে আসি। ধরেন এখানে একটা বাক্য আছে, আই ওপেন দ্য ডোর as soon as I dash the bell। I opened the door as soon as I dash the bell। তাহলে এখানে কি করা উচিত? প্রথম প্রশ্ন, এখানে কি আছে? as soon as কথাটা আছে না? যে as soon as পাইছেন, দেখেন এটা এই অংশটুকু টেন্সের দিক থেকে আছে পাস্ট ইনডিফিনিট। তার মানে এখানেও পাস্ট ইনডিফিনিট নিতে হবে, কিছু করার নাই। দেখেন এখানে কি পাস্ট ইনডিফিনিট আছে? এখানে কি পাস্ট ইনডিফিনিট আছে? এখানে কি পাস্ট ইনডিফিনিট আছে? সো যেহেতু তিনটি অংশ পাস্ট ইনডিফিনিট নাই, বাকিটাই অ্যান্সার। যেহেতু তিনটি অংশ পাস্ট ইনডিফিনিট নেই, বাকিটাই অ্যান্সার। আশা করি আমি এতটুকু বুঝাতে পেরেছি। যদি আমি এতটুকু বুঝাতে পারি, এই বাক্যটি প্রত্যেকে দেখবেন, প্রত্যেকে এই সেন্টেন্সটি দেখবেন। আমরা এখানে যে কথাটি বলছি সেখানে একটু দেখেন, আই ওপেন দ্য ডোর, এখানে as soon as কথাটি আছে। কি আছে? as soon as। যেহেতু আমরা এখানে as soon as কথাটা পেয়েছি, যেহেতু এখানে আমরা কি পেয়েছি? as soon as কথাটা পেয়েছি। দেখেন এটা পাস্ট ইনডিফিনিট আছে কিনা। এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট আছে, ওপেনে পাস্ট ফর্ম ওপেন দেওয়া আছে, তার মানে পরটা কি লাগবে? পাস্ট ইনডিফিনিট লাগবে। দেখেন এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট না, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট না, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট না। ঠিক আছে? তাহলে আমি আশা করি আপনাদেরকে এতটুকু বুঝাতে পেরেছি। যদি এতটুকু বুঝাতে পারি, আমরা আরো একটি আরো একটি নিয়ম দেখাতে চাই এবং সর্বশেষ নিয়মটি দেখাতে চাই।
ওকে, ওকে, দেখেন এখানে যে কথাটা বলছি সেটা খুব ভালো করে একটু মনোযোগ দেন। আমি এখানে যে কথাটা বলছি, নো সুনার হ্যাড ডট ডট দেন, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন, স্কার্সলি হ্যাড ডট ডট বিফোর, এক্ষেত্রে যদি কখনো কোনো বাক্যে আপনারা এই নো সুনার হ্যাড ডট ডট দেন, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন, স্কার্সলি হ্যাড ডট ডট বিফোর পান, সেক্ষেত্রে মনে রাখবেন এই দেন হোয়েন বিফোর এর আগের অংশ পাস্ট পারফেক্ট, দেন হোয়েন বিফোর এর আগের অংশ পাস্ট পারফেক্ট এবং পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট। আগের অংশ পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট, আগের অংশ পাস্ট পারফেক্ট, পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট। এই যে জায়গাটা আছে, এখান থেকে প্রশ্ন আসে মূলত দুটি ভাবে, হয় টেন্স কারেকশন করতে পারে। টেন্সটা কিভাবে, এই দেন হোয়েন বিফোর এর আগের অংশ পাস্ট পারফেক্ট এবং পরেরটা পাস্ট ইনডিফিনিট। আবার কখনো কখনো এই নো সুনার সাথে দেন, হার্ডলি হ্যাড এর সাথে হোয়েন, স্কার্সলি হ্যাড এর সাথে বিফোর বা হোয়েন, এইভাবে তারা একটু মিলাতে দেয়। অর্থাৎ নো সুনার হ্যাড ডট ডট দেন, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন, স্কার্সলি হ্যাড ডট ডট বিফোর, এক্ষেত্রে দেন হোয়েন বিফোর এর আগের অংশ পাস্ট পারফেক্ট এবং পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট হয়। আবার কখনো কখনো নো সুনার হ্যাড ডট ডট দেন এটাতে অপশনটা ঘুরিয়ে দেয়, আবার হার্ডলি হ্যাড ডট হোয়েন এখানে অপশনটা ঘুরিয়ে দিবে, আবার স্কার্সলি হ্যাড ডট হোয়েন বা বিফোর এটার পরিবর্তে অন্য একটা ঘুরিয়ে দিবে, এরকম আর কি। ঠিক আছে, সো আমরা এখানে এটাই বলছি। দেখেন এখানে বলছি নো সুনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ, যেই মাত্র চোর পুলিশকে দেখলো তারপর সে দৌড়ে পালালো। আমার প্রথম প্রশ্ন হলো এখানে নো সুনার হ্যাড পাইছেন কিনা। এই নো সুনার হ্যাডের সাথে কি হয়, দেন হয়। দেখেন এখানে দেন আছে কিনা, দেন পাইছি, তার মানে আপনার প্রথম জায়গাটা ক্লিয়ার। দ্বিতীয় জায়গাটা হলো কি বলছি, এই যে দেনের আগের অংশ লাগবে হলো পাস্ট পারফেক্ট। আপনি জানেন পাস্ট পারফেক্ট মানে হলো হ্যাড প্লাস বি থ্রি। দেখেন এই হ্যাড আর এই বি থ্রি, এই হ্যাড প্লাস বি থ্রি মানে পাস্ট পারফেক্ট। কি বলছি, দেন হোয়েন বিফোর এর আগের অংশ হলো পাস্ট পারফেক্ট এবং পরবর্তীটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আপনি এখানে তো পেয়ে গেছেন, আগেরটা পাস্ট পারফেক্ট পাইছেন, তার মানে পরেরটা কি লাগবে পাস্ট ইনডিফিনিট। দেখেন আর ইউ এন রান, আর ইউ এন রান, রানের পাস্ট ফর্ম কি রেন, এটা ভি2 আছে। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যদি কখনো কোন একটা বাক্যে আপনারা নো সুনার হ্যাড ডট ডট দেন, হার্ডলি হ্যাড ডট হোয়েন, স্কার্সলি হ্যাড ডট বিফোর এই জাতীয় নিয়মটা পান, সেক্ষেত্রে মনে রাখবেন দেন হোয়েন বিফোর এর আগের অংশ সবসময় পাস্ট পারফেক্ট এবং পরবর্তী অংশ সবসময় পাস্ট ইনডিফিনিট হয়। তাহলে আমি কিছু প্রশ্ন একটু সলভ করাতে চাই, আলটিমেটলি আমাদের কিন্তু পরীক্ষাতে প্রশ্নটাই সলভ করতে হয়। তাহলে দেখেন আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি, সেই সেন্টেন্সটা কি, দেখেন হার্ডলি হ্যাড ড্যাশ ড্যাশ ড্যাশ। আমরা জানি এই যে হার্ডলি হ্যাড যদি নো সুনার হ্যাড ডট ডট হয় দেন, হার্ডলি হ্যাড ডট কি হয় জানেন, হার্ডলি হ্যাড ডট হয় হয়েন। ওকে, হতে পারে, ধরেন আপনি এখানে হয়েন একটা বসাই ফেলছেন। ওকে, এটা আপনার একটা জায়গা গেল, অ্যাপ্লিকেশন গেল। এখন ধরেন এখানে আপনি হয়েনটা পাইছেন। আচ্ছা, এই যে নো সুনার সাথে হয় দেন, এটা কেটে দিলাম, দেজ হয় না, আফটার দ্যাট এই জন্য হোয়েন হলো অ্যান্সার। ঠিক আছে, এটা আপনি জানেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি কি বলছি যে দেন হোয়েন বিফোর এর আগের অংশ হলো পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট। দেখেন এখানে আপনি হোয়েন পাইছেন, হোয়েন আগেরটা কি লাগবে পাস্ট পারফেক্ট। দেখেন এই হলো হ্যাড আর এই হলো বি থ্রি, হ্যাড প্লাস বি থ্রি মানে পাস্ট পারফেক্ট। তাহলে পরবর্তী অংশ কি লাগবে পাস্ট ইনডিফিনিট। এই যে স্টার্ট, এই স্টার্টের পাস্ট ফর্ম হলো স্টার্টেড, এখানে পাস্ট ইনডিফিনিট আছে, এখানে পাস্ট ইনডিফিনিট আছে। আশা করছি আমি এতটুকু বোঝাতে পেরেছি। যদি এতটুকু বোঝাতে পারি, আমরা আরো একটা এক্সাম্পল একটু দেখাতে চাই। প্রত্যেকটা দেখেন এখানে একটা বাক্য আছে, এই বাক্যটা বেশ বড় সড়ো, আপনারা একটু দেখার ট্রাই করেন। এখানে কি বলছি, দেখেন এখানে হার্ডলি, হার্ডলি কিন্তু একটা হ্যাড লাগবে, এখানে কিন্তু হ্যাড নাই, তার মানে বাক্যটা আগেই ভুল। স্কার্সলি হ্যাড আছে, নো সুনার হ্যাড আছে, নো সুনার হ্যাড আছে। আচ্ছা, নো সুনার হ্যাডের সাথে কি দেন হয় নাকি বিফোর হয়? নো সুনার সাথে কি কখনো বিফোর হয়েছে? নো সুনার সাথে কিন্তু কখনো বিফোর হয় না, তার মানে এ কাটা ডি কাটা। আবার স্কার্সলি হ্যাড আপনি জানেন শুধু নো সুনার সাথে হয় দেন, দেনটা শুধু কার সাথে হয়, দেনটা শুধু হয় নো সুনার সাথে, দেনটা কার সাথে হয়,
দেন নামক যে শব্দটা আছে, এই শব্দটা শুধুমাত্র দেন নামক যে শব্দটা আছে এটা শুধুমাত্র নো সুনার সাথে হয়, ঠিক আছে? হার্ডলি হ্যাড হয় হয়, স্কার্সলি হ্যাড হয় বা বিফোর হয়, ঠিক আছে? এই হলো এতটুকু। সো আমি রাইট ফ্রম ভার্বের একেবারে মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাটা আছে, মানে একেবারে কি নামক যে পয়েন্টটা আছে সেটা আপনাদের কাছে আমি ডিসকাস করেছি। আপনাদের কাজ হলো আমি ঠিক যতটুকু আলোচনা করেছিলাম ততটুকু আপনারা নিজেরা একটু দেখবেন এবং আপনাদের লেকচার শিট থেকে প্র্যাকটিস করবেন, এবং প্র্যাকটিস করার পাশাপাশি যে কাজটি করবেন, যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে আপনারা অবশ্যই একজন সামাজিক জীব হিসেবে আপনাদের পরিচিত ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং যারা রোলমেট বা ক্লাসমেট আছেন তাদের সাথে অবশ্যই আমাদের নাম্বারটা শেয়ার করতে পারেন, এবং তারা যদি আমাদের কোর্সগুলো ক্রয় করতে যদি চায় বা আমাদের কোর্স এনরোল করতে চায় তারা জানি নাম্বারের জন্য যোগাযোগ জানা করে, ঠিক আছে? এবং পাশাপাশি আপনারা চাইলে প্রত্যেকেই আমাদের বিদ্যাবাড়ির ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং যে ইউটিউব চ্যানেলটি আছে সেখানে আপনারা সাবস্ক্রাইব করলে নিয়মিত আপনারা আমাদের আপডেট পেয়ে যাবেন, ঠিক আছে? সো আজকে এতটুকুই, সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এবং আপনারা প্রত্যেকেই যে কাজটি করবেন সেটা হলো যখনই কোনো নিয়ম পড়বেন নিয়মটা শুধু একবার আমার নোট করবেন, নোট করার পাশাপাশি যে কাজটি করবেন সেটা হলো যে কোনো বই থেকে বা লেকচার শিট থেকে আমাদের প্র্যাকটিস করবেন। নিয়মটা আগে একবার রিভাইজ দিবেন, সবগুলো নিয়ম একবার রিভাইজ দিবেন, তারপর প্র্যাকটিস করবেন। আশা করি আপনি রাইট ফর্ম ভার্বে আল্লাহ পাকের রহমতে আগে থেকে ইমপ্রুভ করতে পারবেন বলে আমি বিশ্বাস রাখি। আজকে এতটুকুই, সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, বি হ্যাপি অ্যান্ড স্প্রেড হ্যাপিনেস।